তো সেদিন আমাদের যে লেকচারটি ছিল সর্বশেষ কার্পেট টেস্টিং এর উপরে, তো আমরা অনেকটাই দেখেছি, আরো কিছু বাকি আছে আমাদের, সেটা আজকে আমরা দেখব। তো সেদিন একটু আমরা পড়েছিলাম কার্পেট টেস্টিং সম্পর্কে। তো কার্পেট কি এ সম্পর্কে আমরা জেনেছি যে এটা এক প্রকার ফেব্রিক, সেটির স্ট্রাকচারটা সম্পর্কে আমরা জেনেছি যে একটা বেসমেন্ট ফেব্রিক থাকছে এবং সেই বেসমেন্ট ফেব্রিকটার সাথে টাফটেড ফাইবার গুলো লাগানো আছে। ওকে, কার্পেট কি বা কিভাবে তৈরি করা হয় এ বিষয়ে আমরা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এ দেখবো। আমাদের জানার বিষয় যেটা এই লেকচার এই সাবজেক্টের জন্য, সেটা হচ্ছে কার্পেটটা কিভাবে টেস্ট করে। তো আমরা প্রথম টেস্টিংটা দেখেছিলাম, সেটি হচ্ছে যে আমাদের যে সিলি থিকনেস টেস্টার আছে সেই থিকনেস টেস্টারটা দিয়ে কার্পেট টেস্টিংটা দেখেছিলাম। কিভাবে কার্পেট টেস্টিংটা করব, একটা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারে প্রথমে কার্পেটটা দিব, তারপর ওজন দিব, আবার ওজন বাড়াবো মাপবো, ওজন বাড়াবো মাপবো, তারপর আবার অর্থাৎ 12 পাউন্ড পর্যন্ত, তারপর আবার ওজন রিলিজ করব, তাহলে এটা একটু আস্তে আস্তে উপরে উঠবে। তাহলে কম্প্রেশন দেওয়া হলো সর্বনিম্ন কতটুকু উঠছে এবং কম্প্রেশন ছাড়ার পরে কতটুকু উপরে উঠছে। তাহলে এই দুইটার পার্থক্য থেকে, অর্থাৎ ফ্রি অবস্থায় কতটুকু থিকনেস দেখাচ্ছিল এবং এইটা থেকে আমরা আমাদের যে থিকনেসটা সেটি মেজার করতে পারি, সেটি বলতে পারি যে এটা, কারণ অ্যাকচুয়াল থিকনেস তো সেটাই, তাই না? যেহেতু এটা ঘাসের মতো আর কি, অনেকটা যে প্রেস করলে নিচে চলে যাচ্ছে। ওকে, তো সেখানে আমাদের কিছু ক্যালকুলেশন ছিল যে আমাদের কম্প্রেশন শুরু এবং শেষ কতটুকু ছিল সেটি কম্প্রেশন মেজার করতে পারি। থিকনেস তো এটাই 12.8, কারণ এটি ইয়ে সহ যতটুকু হবে সেটাই তার থিকনেস। রিকভারি হচ্ছে 2.4%, অর্থাৎ এটা পুনরায় ফিরে আসে সেটা। ঠিক আছে, তো এখানে যেটা দেখাচ্ছে যে পয়েন্ট কত দিচ্ছে এবং তার সাপেক্ষে আমাদের থিকনেসটা কত হচ্ছে, পরের এবং পূর্বের থিকনেস থেকে আমরা বের করতে পারি কম্প্রেশন পার্সেন্টেজ, রিকভারি পার্সেন্টেজ। থিকনেসটা তো আমরা প্রথমটাই, অর্থাৎ নির্দিষ্ট লোডের জন্য নির্দিষ্ট প্রকার থিকনেস। এরপর আমরা আজকে যেটি দেখবো সেটা হচ্ছে যে কার্পেট পাইল থিকনেস, অর্থাৎ আমার যে কার্পেট গুলো রয়েছে এই ঘাসের মতো, এই কার্পেটের এই যে লোম গুলো, যে ভেইল গুলো বা ভেলোর গুলো বা যেটা যাই বলি না কেন, টাফট গুলো, এগুলার তো একটা নির্দিষ্ট উচ্চতা আছে, তাই না? এটা ওজন দিলে প্রেস হয়ে যায়। তাহলে এটার উচ্চতাটা আমরা কিভাবে মাপবো? আমরা যে মেশিন দিয়ে মাপি না কেন, সেটার নিজস্ব তো একটা ওজন আছে এবং তার সাথে ডেড ওয়েট আছে। ফলে কি হয়, এটা প্রেস হয়ে যায়, নিচে নেমে যায়। ফলে কিন্তু অ্যাকচুয়াল এটার যে হাইট থিকনেস সেটা কিন্তু আমরা মেজার করতে পারি না। সেই জন্য আমাদের যেটা দরকার পাইল থিকনেস গেজ। বলা হচ্ছে this gauge is positioned on the carpet and 6 loaded needles penetrate until they make the contact with the denser backing. এইখানে দেখো 6টা এরকম সূচ লাগানো বা পিন লাগানো রয়েছে, and the pile surface is located flat and the pile thickness can be read directly from the dial gauge, এবং মাঝখানে এই যে একটা ফ্লোটিং ইয়ে রয়েছে। তো এইটি সাধারণত আমাদের যে থিকনেসটা মেজার করে। কিভাবে? মনে করো এটা আমার কার্পেট, কার্পেটের উপর আমার পাইল গুলো এভাবে আছে। এখন আমি যখন এই মেশিনটা বসাচ্ছি তখন এই যে পা গুলো, অর্থাৎ নিডল বা সূচের মতো পা গুলো, 6টা পা ব্যাকিং অফ দ্য কার্পেট, কার্পেটের যে, আমি কালার পেন্সিলটা চেঞ্জ করব কোথা থেকে তাহলে একটু ভালো হইতো, পেন্সিলের কালার গেল কই? আচ্ছা যাই হোক, পেন্সিলের কালার কোথায় গেছে এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো আমার এটা যদি নিডল গুলো হয়, তাহলে নিডল গুলো কি হবে, আমার ফেব্রিকের যে ব্যাকিংটা, অর্থাৎ ব্যাকিং ফেব্রিক যেটা, সেটাতে পৌঁছাবে এবং উপরের যে ফ্লোটিং ডিভাইসটা সেটি হচ্ছে এই উপরে পাইলগুলোর উপরে থাকবে। তো ফলে এই ব্যাকিং এবং এই যে ফ্লোটিং ডিভাইস কতখানি থাকলো, এটা এই দুটার পার্থক্য এখানে শো করবে। অর্থাৎ আমার পাইলের যে থিকনেসটা সেটা আমি এখান থেকে পাবো। বলা হচ্ছে পিসি কম্পারেটিভলি এনাবল লগিং অফ দ্য থিকনেস মেজারমেন্ট অনলাইনে রেফার টু দ্য অ্যানালাইসিস, এখান থেকে আমরা পাবো। তাহলে আমরা কার্পেটের প্রথমত পাইল সহ আর একটা পাইলের থিকনেস, দুই প্রকার থিকনেস আমরা মেজার করলাম। নাও দ্য ডিউরেবিলিটি অফ দ্য কার্পেটস, যে এই যে কার্পেটটা এটা কতদিন টিকবে এর একটা ধারণা
সেটাকে আমরা ডিউরেবিলিটি অফ দ্য কার্পেট বলছি। বলা হচ্ছে হাউ লং টাইম কার্পেট উইল বি ইউজড ইজ কল্ড ডিউরেবিলিটি অফ দ্য কার্পেট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যান্সার হাউ লং কার্পেট, মানে কতদিন টিকবে এটা কিভাবে বলবো? তো কিছু টেস্টের মাধ্যমেই তো বলতে হবে, তাই না? তো সেগুলো এটা কি ধরনের কাজে ব্যবহৃত হবে, লোড এটার উপর কি পরিমাণ করলে শিওর অন দিস কোয়ালিটি, এবং এটার কোয়ালিটি কিরকম সেগুলোর উপর সাধারণত ডিপেন্ড করে। তো এই যে কার্পেটের অর্থাৎ আমরা লংজিভিটি ট্রাই করার চেষ্টা করছি, এটি সাধারণত দেখার জন্য আমাদের অনেকগুলো টেস্ট মেথড রয়েছে, টেস্ট রয়েছে। ডিউরেবিলিটি টেস্ট, বোথ ড্রাই অ্যান্ড ডাম্প কন্ডিশন, ভেজা অবস্থায় তো আবার ইয়ে হয়ে যেতে পারে, অ্যাপিয়ারেন্স, রিটেনশন, সয়েল রেসিস্ট্যান্স, রেজিলিয়েন্সি, এগুলো একসাথে মেজার করা যাবে। ঠিক আছে, আমরা একটা টেস্ট করব, সেই টেস্টটার নাম হচ্ছে টেট্রাপড ওয়ালকার টেস্টার, কার্পেট টেস্টার। টেট্রাপড মানে চারটা, এরকম চারটা, এরকম চারটা মাথা থাকবে। এটা ঠিক হলো না, এরকম, অর্থাৎ ডাল ঘুটনি দেখেছো, লাইক এটার মাধ্যমে আমরা ডিউরেবিলিটি পাবো, অ্যাপিয়ারেন্স পাবো, সয়েল রেজিস্ট্যান্স, রিটেন্স এটসেট্রা পাবো। তো চলো আমরা ডিউরেবিলিটি টেস্ট মেজার করে আসি। এই যে পয়েন্টটা দেখতেছো, এটাকে আমরা টেট্রাপড ওয়ালকার বলছি। তো এই টেট্রাপড ওয়ালকার মেশিনটা কিরকম, এরকম একটা রাউন্ড, হ্যাঁ। তো এই যে ফেব্রিকটা এর ভিতরে প্লেস করে দিতে হয়, দেওয়ার পর এরকম একটা টেট্রাপড, ওই যে আমাদের টিউবওয়েলের লোহাগুলো আছে ঠিক সেরকম একটু রাফ সারফেস, এটা কি করা হয় তারপর এর ভিতরে দেওয়া হয়। তারপর এই যে মেশিন দেখতেছো, এটা ঘুরে, হ্যাঁ এটা ঘুরে, ফলে এই যে কার্পেটটা দেওয়া হয়েছে, এই যে টেট্রাপড ওয়ালকারটা দেওয়া হয়েছে, এখন এটা নির্দিষ্ট রেভলিউশনে ঘুরবে। তাহলে এই টেট্রাপড ওয়ালকারটা কি হবে, টেট্রাপডের অ্যাকশন গুলো আমার এই ইয়ার গায়ে লাগবে, ঘর্ষণের ফলে সেখানে ক্ষয়প্রাপ্ত হবে। তো কি পরিমাণ ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেটা থেকে আমরা ডিউরেবিলিটি মেজার করতে পারি। তাহলে মানে যেটা বেশি, যত ক্ষয়প্রাপ্ত হবে যে কার্পেটটা, সেটা তত খারাপ। আর যেটা যত ভালো হবে তাহলে সেটা মানে বেশি, অল্প পরিমাণ ড্যামেজ হবে তাহলে সেটা বেশি ভালো। তো একটা নির্দিষ্ট রেভলিউশন, যেমন এখন কম্পেয়ার করলে তো দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করতে হবে, বা এরকম বা স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করতে হবে, তাহলে দুইটাই 5000 দিয়ে দেখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। মেশিন ডিসক্রিপশন বলা হচ্ছে, দ্য মেশিন কোম্পানিজ compares a drum with a driving speed 50 rpm by the 21 electric motor via PVC roller। একটা রোলার আছে, সেটার মাধ্যমে ঘুরে 50 rpm বাড়ানো যেতে পারে। দ্য কার্পেট স্যাম্পলস আর প্লেসড ইনসাইড দ্য ড্রাম উইথ দ্য পাইল ফেসিং দ্য ওয়ার্ডস, অর্থাৎ ভিতরে প্রবেশ করানো হয় এবং ফেস সাইডটা হচ্ছে মানে ভিতরের দিকে, যাতে করে এই যে ফেস সাইড এটা, ঠিক আছে, যাতে করে এর সাথে টেট্রাপড ওয়ালকার গুলো লাগে। ফেস সাইডটা কিন্তু এই পাইপের দিকে না, এই ইনসাইডে, ঠিক আছে। ওকে, দ্য টেট্রাপড মেড ইজ কাস্ট আয়রন, ওই যে টিউবওয়েলের আয়রন গুলো বললাম, অর্থাৎ টিউবওয়েলের বডিটা যেটা দিয়ে বানানো হয়, উইথ 4 legs. It is placed inside the drum with the carpet. কার্পেটের ভিতরে প্রবেশ করানো থাকে। When the drum is rotated, the tetrapod falls on each of the sample with a heavy beating and rubbing action. কি ঘুরলে বেটিং এবং রাবিং হচ্ছে, and simulates the actual action of walking, মানে এটাকে ধরে নেওয়া হচ্ছে হাঁটলে যে পরিমাণ মানে ঘর্ষণটা হতো সেটার সাথে অ্যাকচুয়াল ওয়ার্কিং এর মতোই ধরে নেওয়া হচ্ছে। A counter is fitted in the machine and register the number of revolution completed by the drum, কতগুলো revolution হলো। The counter can also set the switch of the motor and required number of revolution, তুমি সেট করতে পারো কতটুকু, তারপর সেটা বন্ধ হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে আমাদের টেট্রাপড ওয়ালকারের সিস্টেম। তো এখানে আমি এটাকে ভেজা কন্ডিশনে দিতে পারি, এটাকে শুকনো কন্ডিশনে দিতে পারি, টেট্রাপড ওয়ালকারটা একই। তো টেস্ট এখন কিভাবে দেখবো, প্রসিডিউর তো বুঝে গেলাম, টেস্ট হয়ে গেছে, এখন শুধু প্রসিডিউর দেখবো, মানে অ্যানালাইসিস করবো। বলা হচ্ছে ডিউরেবিলিটি টেস্ট ইনভেস্টিগেশন দ্য লেন্থ অফ লাইফ অফ দ্য কার্পেট বিফোর প্যাকিং বিকজ ডিউ টু দ্য টাপ লস, কতগুলো টাপ খুলে যাচ্ছে, ওই যে ব্রাশ করি না, ব্রাশের টাপ গুলো তো খুলে আসে। A step can be fitted between the back carpet and inside the face of the drum to accelerate the water. চাইলে ওয়াটার ইউজ করতে পারো। লাইট or medium carpets don't be excelled with a stand 1,75,000 রেভুলেশন and হেভি কার্পেটের সাথে কিন্তু 5 লাখ রেভুলেশন পর্যন্ত চিন্তা করা হয় বা দেওয়া হয়ে থাকে। ব্যাকিং বিকাম ভিজিবল বিফোর দ্যাট, এই রেভুলেশন গুলো দিলে পিছনের যে ব্যাকিংটা সেটা সহ ছিঁড়ে যায়। তো আমরা এখন টেস্টটা কি দেখবো, অ্যাপিয়ারেন্স এন্ড টেক্সচার রিটেনশন। আমরা যে 50,000 বা 1 লাখ বা যেটাই রেভুলেশন দেই না কেন, সেই রেভুলেশন দেওয়ার পর আমাদের অ্যাসেসমেন্টটা কি হবে, অ্যাসেসমেন্টটা এখন দেখতে হবে যে কি রকম অ্যাপিয়ারেন্সটা হলো, টেক্সচারটা কি রকম হলো।
These properties are tested in similar manner, the durability, but step become the drum. The carpet is simple, subjected to the backing damping action on the tetrapod walker and bring the substantial change in the appearance. And in case of low density, pile carpet would be the position revolution, and it can be 2 lakh revolution in case of the high density pile ক্ষেত্রে সাধারণত রিকমেন্ড করা হয়। In damp condition, যদি ভেজা হয়, the test carried actually in the same of dry appearance retention except the ball of damp cotton wool placed on the tetrapod and the drum is rotated 10,000 থেকে 20,000 পর্যন্ত হয়। এই যে হলো, এই ঘোরানোর ফলে আমাদের এখানে কি কি চেঞ্জ হতে পারে? আমাদের এখানে অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হলো এবং টেক্সচারটা চেঞ্জ হলো। এই দুটো অ্যানালাইসিস করে বা কোনটা কতটুকু ছিঁড়ে গেল সেটা থেকে রেভুলেশন ডিউরেবিলিটি বের করা যেতে পারে। তাহলে যে স্যাম্পল যত বেশি রেভুলেশন টিকে থাকতে পারবে তাহলে সেটা বেশি টেকসই, তাহলে সেই কার্পেটটা বেশি টেকসই। ওকে, এটা গেল ডিউরেবিলিটি টেস্ট টেট্রাপড ওয়ালকারের মধ্য দিয়ে। এরপরে আমরা সয়েলিং টেস্ট করতে পারি। দেখো তো আমরা যে কার্পেটের প্রধান একটা সমস্যা হচ্ছে আমরা তো জুতো পরে কার্পেটের উপর উঠতে পারি না, বা ময়লা সহ উপরে উঠলে সেটি সয়েলিং হয়, নষ্ট হয়ে যায়। তাই কার্পেটে যেহেতু পা দিয়ে মারানো হয়, বা তো সেই ক্ষেত্রে এই ধরনের রেসিস্টেন্স, সয়েল রেজিস্ট্যান্স টেস্ট বা সয়েল রেজিস্ট্যান্স ফিনিশ গুলো বেশি দেওয়া হয় যাতে করে কার্পেট ময়লা হয় না। এখন তোমার কার্পেটটা ময়লা হবে কি হবে না সেটা তুমি কিভাবে বুঝবে? তার জন্য টেস্ট করা যেতে পারে। বলা হচ্ছে টু টেস্ট দ্য কার্পেট স্যাম্পল ফর সয়েল রেজিস্ট্যান্স এন্ড মেজার্ড অ্যামাউন্ট অফ আর্টিফিশিয়াল সয়েল ইজ প্লেসড। আর্টিফিশিয়াল সয়েল ইজ প্লেসড ইন দ্য ড্রাম and with the tetrapod and the drum is rotated 10,000 revolution। অর্থাৎ আমরা যে টেট্রাপডটা দিয়েছি এখানে মনে করে একটু মাটি দিয়ে দিলাম, ঠিক আছে, আর্টিফিশিয়াল সয়েল। The carpet is then removed and examine the degree of soiling. At the test, evaluate visually, and most cases the sample should be compared with the high quality sample. এবং সেটি এটা মনে করো এই যে দাগ পড়ছে, তো আমরা টেট্রাপড দিয়ে যখন ঘোরাচ্ছি তখন এখানে অল্প কিছু পরিমাণ সয়েল দিয়ে দিব এবং এটার সাথে সাথে ঘুরবে এবং কি পরিমাণ মাটি দেওয়া সয়েলটা বা দাগ পড়তেছে কার্পেটে সেটা থেকে সাধারণত সয়েলিং টেস্ট করা হয়ে থাকে। তারপরে যদি আমরা বলি রেজিলিয়েন্সি টেস্ট, রেজিলিয়েন্সি টেস্টটা বলতে আমরা বুঝতেছি যে ঘাসকে পাড়া দিলে আবার পুনরায় কতখানি উপরে উঠবে। বলা যে রেজিলিয়েন্সি অফ এ কার্পেট ইজ মেজার্ড বাই দ্য ডাইমেনশনাল চেঞ্জ। এ স্যাম্পল কার্পেট থিকনেস ক্যান বি মেজার্ড before and after tetrapod action and with the help of the thickness gauge. This thus resiliency can be measured in terms of pile fatigue. এই যে ভদ্রলোক এখানে পা দিয়ে পাড়া দিছে, তুমি ঘাসের উপর পাড়া দিলে পা সরালে সেটা আবার রিকভার করে, তো সেটা কতখানি হবে? তাহলে সেটা ডাইমেনশন আমরা কিন্তু মেজার করছি, প্রথমে ডাইমেনশন এবং আফটার ওয়েট দেওয়ার পর যে ডাইমেনশন সেখান থেকে আমরা পাচ্ছি। এরপরে বলা হচ্ছে যে ম্যানুয়াল ডিউরেবিলিটি টেস্ট অফ দ্য কার্পেট। তো এখন চিন্তা করা হয় যে অ্যাকচুয়ালি আমাদের যে মানে ম্যানুয়াল হাঁটলে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হতো বা সেটা হয় কিনা, তো সেই জন্য ম্যানুয়াল টেস্টও করা হয়ে থাকে সাধারণত। যে আমাদের যে সমস্ত ক্রাউডি এলাকা আছে সেই এলাকায় এরকম কার্পেট বিছিয়ে দেওয়া যেতে পারে, একটা অ্যাজাম্পশন ধরে নেওয়া যেতে পারে যে মানুষ কতবার হাঁটতেছে। অথবা আরেকটা এরকম করা যেতে পারে যে একজন মানুষ ভাড়া পাওয়া যায় যারা হাঁটবে কার্পেটের উপর, ঠিক আছে, সেটা দিয়ে করা যেতে পারে। বলা হচ্ছে the most accurate reliable measure of carpet durability test is under actual foot traffic using the industry accepted 20,000 step contract walker test। অর্থাৎ 20,000 হাঁটবে তোমার কার্পেটের উপর দিয়ে, এরকম ওয়ালকার পাওয়া যায় যারা হাঁটবে। And resident styles are subject to testing by contract walker, people hired to work on carpets for the extended period of the time and simulate years of wear. Shaw was the first carpet manufacturer to employ the test, and although the time-consuming and expensive procedure, so it is proven a quantitative measure durability particular style. After work testing, a rating given based on the contribution apparent chance, such the shading, crushing, matting, ময়লা টয়লা কিরকম হলো, কি পরিমাণ ক্ষতি হলো, এগুলোর উপর। The rating of essentially show the carpet's durability appearance retention after the level of 20 foot traffic। 20,000 ট্রাফিকের পর সেটা সাধারণত হাঁটার পর দেখা হয়। তো এটা আবার অন্য কিছু করা হয়, যেমন হাই ট্রাফিক এরিয়া যেগুলো আছে, যে কি পরিমাণ লোক মনে করো রাস্তার ফুটপাতের অর্থাৎ ওভারব্রিজের পাশে রেখে দিলা, যে কি পরিমাণ লোক নামতে পারে সেটার একটা এজাম্পশন নিয়ে যে কয় দিনে নামতে পারে, 2-3 দিন পরে সে তুমি নিয়ে গেলা এবং সেটার কি পরিমাণ চেঞ্জ হলো হাঁটার ফলে সেটা তুমি দেখলা, এটা হতে পারে।
তো এইভাবে আমরা অ্যাকচুয়াল যে ম্যানুয়াল ডিউরেবিলিটি টেস্ট সেটা করতে পারি যে এই স্যাম্পলে কিন্তু প্রথমে ছিল এটা হাঁটার ফলে কিন্তু এরকম ক্ষয়ে গেছে। ওকে, এরপরে আছে যে আমরা বলতেছি যে স্লিপ রেসিস্ট্যান্স টেস্ট। তো এই কার্পেটের আরেকটা মারাত্মক সমস্যা হচ্ছে যে আমরা স্লিপ করি, আমাদের পা হাঁটতে হাঁটতে এই সময় স্লিপ করি। তো এখন এই কার্পেটটাকে অবশ্যই স্লিপ রেসিস্ট্যান্স হতে হবে। তাহলে এই কার্পেটটা স্লিপ রেসিস্ট্যান্স কতখানি সেটাও কিন্তু আমাদের টেস্ট করতে হবে। বলা হচ্ছে what does slip resistant means, বলা হচ্ছে in terms of footwear slip resistance is the amount of resistance of the sole of the shoe exert while moving from the walking surface. So কতখানি প্রটেক্ট করবে তোমাকে। স্লিপ রেসিস্ট্যান্ট ইজ এ মেজার্ড ইন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন with equal to the ratio between maximum frictional forces and the sole of the shoe. তাহলে এটা কিভাবে টেস্ট করব যে আমি পিছলায় পড়ে যাব কিনা। তাহলে এই যে পিছলায় পড়ে যাব কিনা সেটা টেস্ট করার জন্য আমরা কিভাবে টেস্ট করব, যেটা দিয়ে ট্রাইবোমিটার একটা যন্ত্রের নাম, সেটা আমরা বলতেছি যে পেন্ডুলাম স্লিপ রেসিস্ট্যান্স টেস্ট, পেন্ডুলাম স্লিপ রেসিস্ট্যান্স টেস্টার। তো এখানে ছবিটা আমরা একটু দেখি, পেন্ডুলাম স্লিপ রেসিস্ট্যান্স টেস্টার আমরা দেখতে পাচ্ছি এটা 3টা পা রয়েছে, এটা দিয়ে বসানো হয় সাধারণত ওই যে হাইওয়ের গাড়ি টায়ার স্লিপ করবে কিনা সেটার জন্য কিন্তু টেস্ট করা হয়। তো কার্পেটের উপর এভাবে বসিয়ে দিয়ে দেন এখানে আমরা একটা ইয়ে দেখছি যে জ্যাম নাট, এই যে বস্তু রাবার স্লাইডার, এই রাবার স্লাইডারটা যুক্ত করা হয়েছে। তো এই রাবার স্লাইডারটা এখানে যখন ছেড়ে দেওয়া হবে তখন এটা কি, এখান থেকে যখন ছেড়ে দেওয়া হবে তখন সেটা এরকম পথ অতিক্রম করবে। ওকে, এখন এইখানে আছে আমার কার্পেটটা, ঠিক আছে। তো এই রাবার স্লাইডারটা যখন ছেড়ে দেওয়া হবে তাহলে এখানে ঘর্ষণ হবে, ঘর্ষণ হয়ে এদিকে কত দূর গেল, এখানে দেখো স্কেল আছে, এদিকে কত দূর গেল সেটা মেজার করা হয়ে থাকে। মনে করো এখানে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দিয়ে এটা যদি যত উপরে যাবে তার মানে কি ঘর্ষণ কম হচ্ছে, তার মানে কি স্লিপ রেজিস্ট্যান্স কম, তার মানে কি স্লিপ রেজিস্ট্যান্স কম। আর এটা যত কম যেতে পারবে উপরের দিকে, এটা যত কম উপরের দিকে যেতে পারবে তার মানে কি হচ্ছে ঘর্ষণ বেশি হচ্ছে আমার ইয়ের সাথে, কার্পেটের সাথে। তাহলে কার্পেটের সাথে যত বেশি ঘর্ষণ হবে তাহলে আমার যে স্লাইডারটা সেটা উপরে উঠতে পারবে না, ফলে সেটা মানে তত বেশি স্লিপ রেজিস্ট্যান্স, সেটাই বলা হচ্ছে। বলা হচ্ছে STM E03093 ইউনাইটেড স্টেট এবং কিংডমে যেটাই হোক না কেন, স্লিপ রেজিস্ট্যান্ট এক্সিস্টিং দা পেডেস্ট্রাইন সারফেস এন্ড স্লিপ রেজিস্ট্যান্ট ক্লাসিফিকেশন নিউ পেডেস্ট্রাইন সারফেস ম্যাটেরিয়াল, ওই যে যেটা দিয়ে ঘর্ষণ হবে সেটা, and define the pendulum tester now a national standard for the pedestrian slip resistance test at least 50 nation of 5 ইত্যাদি ইত্যাদি। ওকে, বলা হচ্ছে the pendulum uses a standard piece of rubber which is set up of travel across the flooring sample, standard এই যে রাবারটা 123 থেকে 125 mm mounted on the pendulum foot. When the arm of the pendulum is set up, the miss the flooring completely. The arm swing of the parallel from where it is started and pointer, এই যে পয়েন্টার আমরা দেখতে পাচ্ছি, পয়েন্টার দিয়ে কোথায় গেল পয়েন্টার, হিজাম নাট, আচ্ছা এটাকে পয়েন্টার বলছে, আর্ম এন্ড দ্য রেটস জিরো, এটাকে প্রথমে জিরো করে দেওয়া হয়, এই যে পয়েন্টারটা, সরি এই যে পয়েন্টারটা ঘড়ি কাটার মতো যে পয়েন্টারটা, এটাকে প্রথমে জিরো করে দেওয়া হয়। তাহলে এটা ছেড়ে দিলে কতখানি যাবে তারপর শো দা and the floating which higher resistance slipping the result further from zero the numbers such this indicating the suitable slip resistance of the flooring. তাহলে এটা জিরো করে দেওয়া হয় কাঁটাটা এবং এটা ছেড়ে দেওয়া হয়, ঘর্ষণের ফলে এদিকে যতখানি যাবে এই কাঁটাটাও আমার ততখানি যাবে। এইটা থেকে আমরা তখন এই স্কেল থেকে এর ডিগ্রিটা আমরা পেতে পারি যে এটা স্লিপ রেসিস্ট্যান্স। এই আমরা দেখতে পাচ্ছি একটা ছবি মেজার করার জন্য। The pendulum slip resistance test may be conducted using two types of slider. এই যে এই বস্তুটা এটাকে স্লাইডার বলে, তো যেটা ঘর্ষণ হবে আর কি। স্লাইডার 96 usually formally known as 4S or slider, আরেকটি হচ্ছে স্লাইডার 55 formally known as TRRL or TRL, এটার নাম হচ্ছে 4S, বলা হচ্ছে known as 4S বা স্লাইডার 55, ঠিক আছে। তো এইগুলো সাধারণত দুইটা 96 এবং 55। তো স্লাইডার 96 which are named after hardness of the slider IRHD। তো এই দুটি সাধারণত করা হয়ে থাকে বা দুই প্রকার স্লাইডার রয়েছে। তো বলা হচ্ছে the slider generally used for the surface of and slider 55 is used for before the situation as the softer material
তো 55 সাধারণত ব্যবহার করা হয় না, 96টাই ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? So in being more similar resiliences and weight, the Ponchana has also been used to undertake the independent sleep resistant testing of a stone বা particular এগুলোর ক্ষেত্রে স্পেশাল টাইপ সফটওয়্যার ম্যাটেরিয়াল বা এগুলোর ক্ষেত্রে সাধারণত 55টা ইউজ করা হয় স্লাইডার। ওকে, এখানে একটা স্ট্যান্ডার্ড রয়েছে, অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড অফ এ এস অর্থাৎ 4586 2013 স্লিপ রেজিস্ট্যান্স এর একটা রেটিং দেওয়া হয়েছে। যেমন ওই যে এখানে যে ঘড়িটার মান, এখানে যে স্কেলটার মান কত হবে সেটার উপর, যে এখানে যদি 54 বেশি হয় তাহলে P5, 54 থেকে অর্থাৎ যত উপরের দিকে যাচ্ছে দেখেন এই উপরের দিকে মান কিন্তু বেশি, মানে হচ্ছে স্লিপ রেজিস্ট্যান্স কিন্তু কম। এই কাঁটাটা স্লিপ মানে কি, কাঁটাটা এখানে ঘর্ষণ পাইলে বেশি দূরে যেতে পারবে না, আর যদি ঘর্ষণ না পায় তাহলে অনেক দূরে যাবে, তাই না? এটাই তো কথা। আমরা পিছলে পড়লে কি চুই করে চলে যাবো। আমরা যে ছোটকালে খেলছি না, পিছলা মাটিতে পড়ে সরে যাওয়া, তাহলে কি ঘর্ষণ পেলে কিন্তু আটকে যেতাম। তাহলে যত বেশি ঘর্ষণ তত বেশি মান কম, যত ঘর্ষণ কম তার মানে মান বেশি। ওকে, তাহলে P3, P4 and P0 বা 12 এর কম। ঠিক আছে, স্লাইডার 96 অথবা স্লাইডার 55। তো এই যে কতটুকু যাচ্ছে এই মানের উপর ভিত্তি করে P1 থেকে P4 আমরা ক্যালকুলেট করি। P0 বা P1 এগুলো ভালো, উপরের দিকে আস্তে আস্তে আমরা দেখতেছি যে এগুলো আসলে খারাপ, বা ইউএস স্ট্যান্ডার্ড এটাকে রিকমেন্ড করে, অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড। আমি এখানে ভিডিও দিয়ে দিয়েছি লিংক, তোমরা দেখতে পারো ভিডিওটা। ওকে, তো এই গেল আমাদের যে ফ্লোরে স্লিপ করবে কিনা তার টেস্ট। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ফ্লামেবিলিটি টেস্ট। এই যে কার্পেটটা, এই কার্পেটটা পুড়ে যাবে না তো? পুড়বে তো অবশ্যই, এটা তো আর ইয়ে না যে পুড়লে সেটা কতটুকু অগ্নিকে আগুনকে প্রোহিবিটেড করবে বা আসতে দিবে না সেটা কতটুকু, সেটার জন্য আমাদের দরকার ফ্লামেবিলিটি টেস্টার, ফ্লামেবিলিটি টেস্ট বা পুড়বে কিনা। তো এই ফ্লামেবিলিটি টেস্টের জন্য আবার আমাদের দুটো মেথড রয়েছে। আমরা একটা বলতে পারি টেস্ট মেথড হট নাট মেথড, আর একটা হচ্ছে মেথাইনিন ট্যাবলেট টেস্ট। তো হট নাট মেথডে কি হয়, হট নাট এটা নাম শুনে বুঝতে পারছি যে একটা নাট এবং তার সাথে হট, একটা গরম নাট। বলা হচ্ছে স্টেনলেস স্টিল নাট ইজ হিটেড এট এ টেম্পারেচার 900 ডিগ্রি সেন্টিগ্রেড ইন এ মাফল ফার্নেস and the specimen is placed inside the test chamber and clamping ring on the place of the sample using the crucible tongue supply. The heat nut is placed on the center of the clamping ring. After 30 seconds, the nut is removed when the effects of ignition allow the subside. And measurement when made the excess of the spread on the sample. এরকম একটা বক্স থাকে, বক্সের ভিতরে কার্পেটটা এভাবে থাকে, একটা স্টিল নাটকে গরম করে 900 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 সেকেন্ডের জন্য কার্পেটের উপর দেওয়া হয় এবং 30 সেকেন্ড পর উঠে নেওয়া হয় এবং দেখা হয় এই 30 সেকেন্ডে এর প্রভাবটা কতটুকু। তাহলে এই 30 সেকেন্ড সবগুলো কার্পেটের ক্ষেত্রেই সেম, বিভিন্ন প্রকার কার্পেটের। তো যেই কার্পেটের ফ্লেম রেজিস্ট্যান্সি কম তারা সেটা পুড়ে যাবে, বেশি পুড়ে যাবে, বড় হবে, আর যেটা ফ্লেম রেজিস্ট্যান্সি বেশি সেটা কম ফুটো হবে অথবা ধরতে চাইবে না। ঠিক আছে না? বলা হচ্ছে after frame the time of application of the nut people, after the application of after glow and time removal the after glow and removal of the after glow this time of the nut, অর্থাৎ কতটুকু পড়ে যাবে এবং গ্লোয়িং করবে সেটা থেকে আমরা তাহলে কি পাচ্ছি, অ্যাসেসমেন্ট পাচ্ছি যে এটা পড়বে কিনা। তাহলে হট নাটটা হট করে ফেব্রিকের উপর দিলাম, তাহলে কার্পেটের উপরে দিলাম, তাহলে কি পরিমাণ চান্স হচ্ছে বা কি পরিমাণ পুড়ে যাচ্ছে সেখান থেকে আমরা পাচ্ছি। ওকে, আমাদের আরেকটি টেস্ট মেথড রয়েছে, সেটার নাম হচ্ছে মিথাইনিন ট্যাবলেট টেস্ট। এটা কি ট্যাবলেট আবার খায় নাকি? বলা হচ্ছে ইটস রিকমেন্ডেড দ্যাট দ্য টেস্ট চেম্বার ইজ প্লেসড ইন এ ল্যাবরেটরি ফোম হুড, এরকম একটা ফার্ম হুডে। দ্য কোঅর্ডিনেটেড স্যাম্পলস আর প্লেসড অন দ্য রিমুভাল বেস inside the test chamber and metal plate with a circular cut placed on the sample. The tablet is placed on the center of the specimen and ignited. After the flame extinguishes, measurement is taken to access the effect. এরকম ভাবে আবারও বসানো হয় একটা হুডের ভিতরে এরকম, এবং একটা ট্যাবলেট রয়েছে, এটার নাম মিথামাইন ট্যাবলেট, সেটা আগুনে পুড়ে যায়। তো সেটাতে বসিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় কি পরিমাণ পুড়ে যাচ্ছে সেটা থেকে আমরা আমার যে স্যাম্পলটা সেটি ফ্ল্যামেবল কিনা বা সেটি কিন্তু আমার যে কার্পেটটা ফ্ল্যামেবল কিনা সেটি পেয়ে থাকি।
ওকে, এন্ড মেজার দ্য রেকর্ড অফ দ্য রেডিয়াস এন্ড মেজার দ্য রেকর্ড অফ, অর্থাৎ মেজার করতে হবে, নানা কথা বলা আছে। কালার ফাস্টনেস টেস্ট, কালার ফাস্টনেস টেস্টের জন্য আমরা ইয়েতে পড়েছিলাম, আমাদের মনে আছে কিনা, অর্থাৎ কালার ফাস্টনেস টু ওয়াশ, কালার ফাস্টনেস টু পার্সপিরেশন, কালার ফাস্টনেস টু রাবিং ইত্যাদি 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 পড়েছিলাম। তো এখন এইখানে কার্পেটের কালার ফাস্টনেস টেস্ট আমরা কিভাবে করব? আমাদের যে প্রচলিত পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে করতে পারি, অথবা এখানে যেভাবে টেস্ট করা হয় সেটা একটু আমরা দেখি। বলা হচ্ছে ফার্স্ট থিং ইউ হ্যাভ, আমরা কি করছি, এক মিনিট প্লিজ। ওকে, first thing you will want to do finish a small area and mostly side, and you follow the three step. Dip a clean towel in a hot water. Press the towel in the chosen and lift the towel to see the color is transferred. একটা সাদা টাওয়েলে মনে করো গরম পানিতে নিয়ে এভাবে ঘষবো, and fill up the rag and backside of the repeat. If you see the color of the towel with a sample water test, it will, rag is not color fast and you will have determined. দেখো নরমালি তো স্যাম্পল কেটে টেস্ট করতেই হবে, তো তার আগে তুমি যদি এরকম করো, অর্থাৎ একটা সাদা কাপড়ে গরম পানি দিয়ে এর উপরে ইয়ে করো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে সেই স্যাম্পলটা ইয়ে হয়েছে কিনা, অর্থাৎ ওই যে আমাদের কার্পেটটা কালার ফাস্টনেস ভালো কিনা। যদি কাপড়ে লেগে যায় তাহলে তো কালার ফাস্টনেস খারাপ, ঠিক আছে না। অল্টারনেটিভ টেস্টের ক্ষেত্রে আমরা পিএইচ টেস্ট করতে পারি, সেটি হচ্ছে ওটাকে কেটে কেটে কুচকুচি করে পানিতে দিয়ে, অথবা আমাদের যে স্যাম্পলটা রয়েছে সেটাকে হোয়াইট করে সেখান থেকেও কিন্তু আমরা আমাদের পিএইচটা নির্ণয় করতে পারি, ঠিক আছে। বলা হচ্ছে another way of the color fastness is the pH test on a smaller area of the color rag, and also describe a high, a smaller poster will help to know the best to the care of the concept a carpet. So এরকম ভাবে আমরা কিন্তু টেস্ট করতে পারি। তো এই ছিল আজকের লেকচারে আমাদের মোটামুটি কার্পেট টেস্ট সম্পর্কে। তাহলে এই লেকচারের শুরুতে যদি আমরা দেখি আমরা কি কি দেখেছিলাম, সেটা হচ্ছে যে কার্পেট কি, কার্পেট থিকনেস টেস্টিং, একটা হচ্ছে কার্পেটের পুরো থিকনেসটা মেজার করা হয়, আর একটা হচ্ছে যে কার্পেটের যে পাইল গুলো আছে সেগুলো শুধু মেজার করা হয়, সেটা মেজার করা হয় হচ্ছে কার্পেট পাইল থিকনেসের মাধ্যমে। এরপরে যদি বলি ডিউরেবিলিটি, সাধারণত ডিউরেবিলিটির সাথে আর অনেকগুলো কিছুই করা যায়, সেগুলো হচ্ছে আমরা যদি বলি যে ইয়ের, অর্থাৎ আমাদের যে থিকনেস কার্পেট পাইল থিকনেস গেজ রয়েছে, পাইল থিকনেস গেজের মাধ্যমে আমরা করে থাকি। তারপরে হচ্ছে যে ডিউরেবিলিটি অফ দ্য কার্পেটস এর ক্ষেত্রে আমরা যদি বলি সেটা বিভিন্ন প্রকার ডিউরেবিলিটি করা যায়। টেট্রা পড ওয়ালকারের মাধ্যমে সাধারণত আমরা ম্যাক্সিমাম সময় ল্যাবরেটরিতে করে থাকি, ঠিক আছে, সয়েল রিটেন্স, অ্যাপিয়ারেন্স এটসেট্রা। এরপরে যদি আমরা বলি যে মেশিন ডিসক্রিপশন তো আমরা দেখেছি, আমরা ডিউরেবিলিটি টেস্টে দিয়ে দেখলাম নির্দিষ্ট রেগুলেশনে অ্যাপিয়ারেন্স, সয়েলিং টেস্ট, রেজিলিয়েন্সি টেস্ট একই সাথে করা যাবে। এরপরে হচ্ছে ম্যানুয়াল টেস্ট সাধারণত করা যেতে পারে। তারপরে হচ্ছে যে স্লিপ রেজিস্ট্যান্স টেস্ট পেন্ডুলামের সাহায্যে। তারপরে হচ্ছে যে আমরা যদি এটা স্ট্যান্ডার্ড ইয়ে ধরি সেটি, তারপরে ফ্লামেবিলিটি টেস্ট, এটা হটনার মেথড, আর একটা হচ্ছে মিথামাইন ট্যাবলেট টেস্ট, হ্যাঁ, অ্যাসেসমেন্ট কালার ফাস্টনেস টেস্টের ক্ষেত্রে আমরা দেখলাম। এরপরে অল্টারনেটিভ টেস্ট, তো কালার ফাস্টনেস টেস্ট যদি তোমরা চিন্তা করো যে আমরা ইয়ে করে করব, তো টাস্ক গুলো খুলিয়ে এর সাথে বেঁধেও করা যেতে পারে। তো এই ছিল আজকে আমাদের কার্পেট টেস্ট সম্পর্কিত। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করি।